চলুন আজ কথা বলা যাক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপিদের নিয়ে। মানে সেই সংস্থাগুলো যারা আসলে আমাদের ডিজিটাল দুনিয়ায় ঢোকার দরজাটা খুলে দেয়। আচ্ছা, আমরা তো সারাদিনই ইন্টারনেট ব্যবহার করছি, তাই না? কিন্তু কখনো কি মাথায় এসেছে যে এই যে কানেকশনটা, এটা আসলে আমাদের বাড়ি, ফোন বা ল্যাপটপে আসে কিভাবে? এই খুব সাধারণ দেখতে প্রশ্নটার উত্তরই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। খুব সহজ করে বললে আইএসপি হল সেই কোম্পানি যারা আমাদের অনলাইন দুনিয়ার সাথে জুড়ে দেয়। সত্যি বলতে কি, ওরা না থাকলে আমাদের পক্ষে ইন্টারনেট ব্যবহার করাটা প্রায় অসম্ভবই হয়ে যেত। তো চলুন আলোচনার প্রথম ভাগে যাই আর দেখে নিই আইএসপিরা ঠিক কিভাবে আমাদের জন্য ইন্টারনেটের দরজাটা খুলে দেয়। ব্যাপারটা জানেন তো, একটা সহজ উদাহরণ দিয়ে ভাবা যায়। ধরুন, আমাদের প্রত্যেকের থাকার জন্য যেমন একটা বাড়ির ঠিকানা লাগে, ঠিক তেমনি ইন্টারনেটের বিশাল দুনিয়ায় প্রত্যেকটা ডিভাইসেরও একটা ইউনিক ঠিকানা দরকার হয়। এটাকেই আমরা বলি আইপি অ্যাড্রেস। আর এই ডিজিটাল ঠিকানাটা দেওয়ার দায়িত্বই হলো আইএসপির। ওরা অনেকটা একটা সেন্ট্রাল হাবের মতো কাজ করে, আমাদের সব ডিভাইসকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দেয়। কিন্তু আইএসপিদের কাজ কি শুধু ইন্টারনেট কানেকশন দেওয়াতেই শেষ? না, একদমই না। ওরা এর বাইরেও আরও অনেক কিছু করে। চলুন সেটাই দেখি এবার। ইমেল অ্যাকাউন্ট দেওয়া থেকে শুরু করে ওয়েবসাইট হোস্ট করা, এমনকি অনলাইন সিকিউরিটি, যেমন ধরুন স্প্যাম ফিল্টার করা বা ফায়ারওয়াল সেট করা, সবই কিন্তু আইএসপিরা করে থাকে। আবার সংযোগে কোনো সমস্যা হলে টেকনিক্যাল সাপোর্টও তো তারাই দেয়। আর হ্যাঁ, অনেকেই সুবিধার জন্য ইন্টারনেট, টিভি, ফোন সবকিছু একসাথে একটা প্যাকেজে নেয়। এই বান্ডেল অফারগুলোর কথা তো আমরা সবাই জানি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, কিছু আইএসপি কিন্তু ওয়েবসাইটের জন্য ডোমেন নাম রেজিস্টার করার কাজও করে দেয়। মানে ধরুন একটা ওয়েবসাইট খুলতে হলে তো একটা ইউনিক নাম লাগে, যেমন google.com। সেই নামটা রেজিস্টার করার পুরো প্রক্রিয়াটাও তারা সামনে নিতে পারে। আচ্ছা, এবার আসা যাক স্পিডের কথায়। সব ইন্টারনেট কানেকশন কিন্তু একরকম হয় না, তাই না? আইএসপিরা একজন এক রকম প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট দেয়, আর তার উপরেই কিন্তু স্পিড আর ভরসা করার বিষয়টা নির্ভর করে। সাধারণত 4 ধরনের কানেকশন আমরা দেখতে পাই। যেমন ধরুন ফাইবার অপটিক, যেটা লাইট সিগন্যাল দিয়ে চলে, আর এটাই সবচেয়ে ফাস্ট। গেমিং বা 4K স্ট্রিমিংয়ের জন্য এর থেকে ভালো কিছু হয় না। এরপরেই আছে কেবল ইন্টারনেট, যেটা আমাদের দৈনন্দিন বেশিরভাগ কাজের জন্য বেশ ভালো স্পিড দেয়। তারপর আসে ডিএসএল, যেটা টেলিফোন লাইন ব্যবহার করে চলে। বেসিক ব্রাউজিং বা ইমেলের জন্য এটা ঠিকঠাক। আর একদম শেষে আছে স্যাটেলাইট, যেটা সাধারণত গ্রাম বা দুর্গম এলাকাগুলোতে ব্যবহার করা হয়, যদিও এর স্পিড তুলনামূলকভাবে অনেকটাই কম। তো এত কিছু জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাহলে নিজের জন্য সঠিক আইএসপি বাছব কিভাবে? চলুন এই ব্যাপারে কিছু কাজের স্টেপস দেখে নেওয়া যাক। দেখুন, ঠিকঠাক আইএসপি বেছে নেওয়াটা কিন্তু বেশ জরুরি একটা সিদ্ধান্ত। এখানে 6টা ধাপ আছে, যেটা ফলো করলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। 1. আগে দেখতে হবে নিজের এলাকায় কোন কোন আইএসপি সার্ভিস দেয়। 2. নিজের প্রয়োজনটা বুঝতে হবে। শুধু ব্রাউজিং আর ইমেলের জন্য যে স্পিড লাগবে, গেমিং বা স্ট্রিমিংয়ের জন্য তার চেয়ে অনেক বেশি স্পিড দরকার। 3 আর 4 হলো ডেটা লিমিট আর দামটা ভালো করে দেখে নেওয়া। অনেক সময় হিডেন চার্জ থাকে। 5 নম্বর হলো রিভিউ দেখে নির্ভরযোগ্যতা যাচাই করা। আর সবশেষে যেটা আমরা প্রায়ই ভুলে যাই, সেটা হলো কাস্টমার সাপোর্ট। কারণ ইন্টারনেট যখন চলবে না, তখন কিন্তু একটা ভালো সাপোর্ট টিমই একমাত্র ভরসা। সবশেষে আসুন একটা খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি। এই যে আমরা আইএসপিদের উপর এতটা নির্ভর করি, এর সুবিধা অসুবিধাগুলো ঠিক কি? ক্ষমতার এই ব্যালেন্সটা আসলে কেমন? ব্যাপারটা অনেকটা এরকম। একদিকে আইএসপিরা আমাদের সব টেকনিক্যাল ঝক্কি ঝামেলা সামলে নেয়, হাই স্পিড ইন্টারনেট দেয়, যা আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। কিন্তু এর উল্টো পিঠও আছে। পরিষেবা আর দামের জন্য আমরা পুরোপুরি তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ি। আর এর ফলে কি হয়, অনেক সময় হয়তো বেশি দাম দিতে হয় বা ডেটার উপর লিমিট চলে আসে। মানে একচেটিয়া ক্ষমতার একটা ঝুঁকি তৈরি হয়। সুতরাং মোদ্দা কথা হল, আইএসপি বেছে নেওয়া মানে আসলে সুবিধা আর নিয়ন্ত্রণের মধ্যে একটা সঠিক ব্যালেন্স খুঁজে বের করা। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ইন্টারনেটের উপর আমাদের নির্ভরতা তো দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আমাদের আর আমাদের সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ক্ষমতার সঠিক ভারসাম্যটা ঠিক কী হওয়া উচিত, এই নিয়ে ভাবার সময় কিন্তু এসে গেছে।